নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর ডব্লিউবিসিএস প্রিলিমস 2022কে উদ্দেশ্য করে আমরা রেগুলার একটি করে ইম্পর্টেন্ট এবং এক্সপেক্টেড সেট নিয়ে আলোচনা করছি। এখান থেকে দেখবেন ডব্লিউবিসিএস প্রিলিমস 2022 অবশ্যই কিছু কোশ্চেন ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কিন্তু কমন পাবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবেই কিন্তু ভিডিওর লাভ সম্পূর্ণ হতে পারবেন। আর তার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, ডব্লিউবিসিএস প্রিলিমস 2022-এর জন্য কমপ্লিট কোর্স রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কীভাবে কিনবেন সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর পরীক্ষার বেশি দিন বাকি নয়, আপনারা যদি কেনেন তাহলে কিন্তু এখনই কিনে নিন। চলুন শুরু করা যাক। তো আজকে যে প্রথম কোশ্চেন কি বলছে, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কার কাছে দায়িত্বশীল? আপনারা জানেন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়িত্বশীল থাকে, কার কাছে দায়িত্বশীল এবং কত নম্বর ধারা অনুযায়ী এই যে দায়িত্বশীল কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, সেটাও কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। আমি এটা আগেও আলোচনা করেছি, আমার যখন কনসেপ্ট আলোচনা করেছিলাম তখন কিন্তু এগুলো আলোচনা করেছিলাম। তো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ অবশ্যই কিন্তু কারেক্ট হবে লোকসভার কাছে দায়িত্বশীল। তো আর্টিকেল 75-এর 3-র মাধ্যমে কিন্তু বলা হয়েছে ভারতের যে মন্ত্রিসভা লোকসভার কাছে কিন্তু যৌথভাবে দায়িত্বশীল। এবং এখানে লক্ষ্মীকান্ত যদি দেখেন, ওখানে কিন্তু একেবারে ডিরেক্টলি লেখা রয়েছে, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য হাউস অফ দ্য পিপল। হাউস অফ দ্য পিপল মানে কি, লোকসভার কাছে ভারতের মন্ত্রিসভা কালেকটিভলি রেসপন্সিবল। আর সরকারের যে নীতি কাজকর্মের জন্য মন্ত্রিসভা কিন্তু এখানে দায়িত্বশীল থাকেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, পরীক্ষায় কিন্তু আসতে পারে, প্রিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি। নেক্সট দেখব, আর নাগাল্যান্ড রাজ্যটি কত সালে স্থাপিত হয়? নাগাল্যান্ড রাজ্যটি কত সালে স্থাপিত হয়? তো কারেক্ট অ্যান্সার এখানে অপশন সি, 1962 সালে নাগাল্যান্ড রাজ্যটি স্থাপিত হয়। তো কততম সংবিধান সংশোধনী আইন? 13th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1962 সালে নাগাল্যান্ড একটা পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা পায়। আর ভারতের 16তম রাজ্য হিসেবে নাগাল্যান্ড কততম? 16তম, 16th স্টেট হিসেবে কিন্তু স্বীকৃতি লাভ করে। নেক্সট দেখব, ভাষা কমিশন বা ল্যাঙ্গুয়েজ কমিশন, এটার গঠন কে করেন? বা ল্যাঙ্গুয়েজ কমিশনকে প্রতি একটা নির্দিষ্ট সময় অন্তর কে নির্দিষ্ট করেন? তো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে রাষ্ট্রপতি। এই টাইপের যত কমিশন বেশিরভাগ দেখবেনই কিন্তু রাষ্ট্রপতি সেই কমিশনকে গঠন করেন। যেমন দেখুন, বিভিন্ন রকম যে বড় বড় কনস্টিটিউশনাল বডিগুলো রয়েছে, ইউপিএসসি রয়েছে, ফিনান্স কমিশন রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু রাষ্ট্রপতি ঠিক করেন কে সেই কমিশনের সর্বেসর্বা বা মোটে বলতে পারেন চেয়ারপারসন হবে। সর্বেসর্বা তো বলা ভুল আমাদের কনস্টিটিউশন বডিতে। তো সেক্ষেত্রে কিন্তু কে চিফ হবেন বা সিইও হবেন বা কে চেয়ারপারসন হবেন, সেগুলো কিন্তু ঠিক করেন রাষ্ট্রপতি। তো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভ থেকে। নেক্সট দেখবো, নেক্সট কোশ্চেন, অর্থ বিল কে নির্ধারণ করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এর আগেও আলোচনা করেছি। অপশান এ স্পিকার, অপশান বি সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশান সি উপরাষ্ট্রপতি এবং অপশান ডি প্রধানমন্ত্রী। তো কারেক্ট অ্যান্সার হবে অর্থ বিল কিন্তু স্পিকার ডিসাইড করেন। কোন বিল অর্থ বিল এবং কোন বিল অর্থ বিল নয়, এইসব কিছু ডিসিশন কিন্তু একজনে নিতে পারেন, সেটা কিন্তু স্পিকার। যখনই সাধারণত লোকসভার ক্ষেত্রে এই পাওয়ারটা থাকে, যখনই লোকসভায় কোশ্চেন ওঠে যে এই বিলটা অর্থ বিল কি না আর এই বিলটা অর্থ বিল, সে সমস্ত বিষয়ে ডিসিশন কিন্তু স্পিকারই নেন এবং স্পিকার ছাড়া কিন্তু এই ডিসিশন আর কেউ নিতে পারেন না। তাহলে অর্থ বিল ব্যাপারে সম্পূর্ণ পাওয়ার থাকে স্পিকারের হাতে, যেটি অর্থ বিল না। আর তার আগে অর্থ বিল যখন পাবলিশ করা হয় তার আগে কিন্তু প্রেসিডেন্টের কাছে, উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এদের কাছ থেকে নয়, প্রেসিডেন্টের কাছ থেকে একটা আগে থেকে পারমিশন নিতে হয়। আর এই পারমিশন কিন্তু প্রেসিডেন্ট দিতে বাধ্য থাকেন। নেক্সট, সম্পত্তি বানানটা ভুল হয়ে গেছে। সম্পত্তির অধিকার কোন আইনের মধ্যে পড়ে? সম্পত্তির অধিকার কোন আইনের মধ্যে পড়ে? নৈতিক, আইনি, মৌলিক, ডিপিএসপি। এটা অলরেডি ইউপিএসসি প্রিলিমসে চলে এসেছে। তো নৈতিক, আইনি, মৌলিক এবং ডিপিএসপি। তো সম্পত্তির অধিকার কিন্তু আইনি অধিকারের মধ্যে পড়ে। দেখুন, আমাদের প্রথমে 7খানা ফান্ডামেন্টাল রাইট ছিল। যখন আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছিল তখন আমাদের 7খানা ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু পরবর্তীকালে কত সালে 44তম সংবিধান এখানে একটু প্রবলেম হয়ে গেল। 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কত সালে, সেটা 1978 সালের মাধ্যমে কিন্তু এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারকে থেকে বার করে সেটাকে আইনি অধিকারের মধ্যে ফেলে দেওয়া হয়। বর্তমানে সম্পত্তির অধিকার কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 300 এর মধ্যে কিন্তু বর্তমানে সম্পত্তির অধিকার রয়েছে। আর বর্তমানে সম্পত্তির অধিকার কিন্তু এখন আইন অধিকার হিসেবে গণ্য হয়। আর বর্তমানে ছটি মৌলিক অধিকার রয়েছে।
তো আপনারা প্রত্যেকেই জানেন মৌলিক অধিকার কোনগুলো রয়েছে, আমি ডিটেলসে যাচ্ছি না। মৌলিক অধিকার নিয়ে আমি প্রচুর লেকচার নিয়েছি, ফ্রি লেকচার নিয়েছি ইউটিউবে। আপনারা সার্চ করবেন ফান্ডামেন্টাল রাইট বা এগিয়ে চলো বলে সার্চ করুন, আপনারা কিন্তু পেয়ে যাবেন ডিটেলস। 300 কিন্তু এটা এখন বর্তমানে রয়েছে। নেক্সট, এর মধ্যে কোনটি মূল সংবিধানে ছিল না? যখন সংবিধান গ্রহণ করা হয়, সংবিধান কবে গ্রহণ করা হয়? 1949 সাল। 1949-এর 26শে নভেম্বর। 1949-এর 26শে নভেম্বর আমাদের কনস্টিটিউশন গ্রহণ করা হয় এবং 1950-এর 26শে জানুয়ারি আমাদের কনস্টিটিউশন কিন্তু কার্যকর হয়। তো এই সময় এর মধ্যে কোনটি মূল সংবিধানে ছিল না? প্রস্তাবনা, ডিপিএসপি, মৌলিক অধিকার, মৌলিক দায়িত্ব। তো কারেক্ট আনসার হবে মৌলিক দায়িত্ব কিন্তু ছিল না। মৌলিক দায়িত্ব 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এর মাধ্যমে কিন্তু অ্যাড করা হয়। আর প্রথমে মৌলিক দায়িত্ব 1976 সালে 10টি অ্যাড করা হয়। পরবর্তীকালে 86th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে সেখানে কিন্তু আরও একটি মৌলিক দায়িত্ব সেখানে অ্যাড করা হয়ে থাকে। তো এটা 86th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে হয়েছিল। এখানে শিশুদের 6 থেকে 14 বছরের সকল শিশুদের কিন্তু অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের কথা বলা হয়। এটাও কিন্তু মৌলিক দায়িত্বের মধ্যে ফেলে দেওয়া হয়। আবার রিপিট করছি, যখন আমাদের সংবিধান গ্রহণ করা হয় 1949 সালের 26শে নভেম্বর, তখন মৌলিক দায়িত্ব আমাদের সংবিধানের মধ্যে ছিল না। তো এই মৌলিক দায়িত্ব 42তম সংবিধান সংশোধনী অ্যাক্ট 1976 সাল, যেটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়, সেই 42তম সংবিধান সংশোধনী অ্যাক্ট 1976 সালে 10টি মৌলিক দায়িত্ব কিন্তু গ্রহণ করা হয় এবং পরবর্তীকালে 86তম সংবিধান সংশোধনী অ্যাক্ট 2002-এর মাধ্যমে 11তম মৌলিক দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়। তো বর্তমানে তাহলে কতগুলি? 11টি মৌলিক দায়িত্ব রয়েছে। আর এই মৌলিক দায়িত্বের যে কনসেপ্ট, এটা কিন্তু ইউএসএসআর, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, অর্থাৎ ইউএসএসআর, বর্তমানে যার নাম রাশিয়া, যেটা ভেঙে 1991 সালে রাশিয়া হয়েছে, তো সেই ইউএসএসআরের কাছ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। নেক্সট দেখব, কেন্দ্রের প্রথম, আচ্ছা বানানটা ভুল হয়ে গেছে, অকংগ্রেসি হবে, একংগ্রেসি হয়ে গেছে। অকংগ্রেসি সরকার কোনটি? কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকার কিন্তু হবে জনতা দল। জনতা দল এখানে কারেক্ট অ্যান্সার হবে। তো মনে রাখবেন মোরারজি দেশাই, এখানকার প্রাইম মিনিস্টার ছিলেন মোরারজি দেশাই। প্রথম অকংগ্রেসি দলের প্রাইম মিনিস্টার ছিলেন মোরারজি দেশাই। নেক্সট দেখব, কোন ধারা বলে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারে? কোন আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত? আপনারা জানেন সেন্টার স্টেট রিলেশনের ক্ষেত্রে সেন্টারের হাতে কিছু পাওয়ার থাকে, স্টেটের হাতে কিছু পাওয়ার থাকে এবং কনকারেন্ট লিস্টের মধ্যে সেন্টার এবং স্টেট দুজনের হাতেই কিছু পাওয়ার থাকে। তো সেন্টারের যে লিস্ট আছে, সেই সেন্ট্রাল লিস্টে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট বা পার্লামেন্ট আইন তৈরি করতে পারেন। স্টেট লিস্টে শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট আইন তৈরি করতে পারেন। আর কনকারেন্ট লিস্টে সেন্ট্রাল প্লাস স্টেট দুজনেই মিলেই কিন্তু আইন তৈরি করতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু মেজর কন্ডিশানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা পার্লামেন্ট স্টেটের যে বিষয়গুলো রয়েছে, স্টেট লিস্ট আছে, সেই স্টেট লিস্ট নিয়ে কিন্তু আইন তৈরি করতে পারে। সেই আর্টিকেলটার নাম কি বা কত নম্বর আর্টিকেলে সেই পাওয়ার রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখানে স্টেটের লিস্টে থাকা যে বিষয়গুলো আছে সেই ব্যাপারেও আইন তৈরি করতে পারে? কারেক্ট আনসার হবে 249 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু এটা করতে পারে পার্লামেন্ট। নেক্সট, ভারতের কোন ক্ষেত্রে সাম্প্রতিককালে কর্মসংস্থান বৃদ্ধির হার ঋণাত্মক? এটা হয়তো আপনারা ভাবছেন শিল্পক্ষেত্র, কিন্তু শিল্পক্ষেত্র নয়, কারেক্ট আনসার হবে প্রাথমিক সেক্টর বা প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টর দেখুন, প্রাইমারি সেক্টর দিনের পর দিন কমে আসছে। তো এই প্রাইমারি সেক্টর বলতে কোন সেক্টরকে বোঝানো হয়? যে সেক্টরগুলো একেবারে নেচারের সাথে ডিরেক্টলি রিলেটেড, যেমন ধরুন কৃষিক্ষেত্র, মাইনিং সেক্টর। কিছু কিছু ক্ষেত্রে মাইনিং সেক্টর কিন্তু সেকেন্ডারি সেক্টরের মধ্যেও রাখা হয়, কিন্তু আমরা প্রাইমারি সেক্টরের মধ্যে আপাতত দেখবো, কারণ ওটা দেখুন নেচারের সাথে একেবারে ডিরেক্টলি কানেক্টেড। তাছাড়া মাছ ধরা, মৎস্য চাষ, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। বনাঞ্চল থেকে বিভিন্ন রকম সামগ্রী কালেক্ট করা, এগুলোও প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। তো প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির হার ধীরে ধীরে ঋণাত্মক হয়ে চলেছে। এবার দেখুন সবচেয়ে বেশি গ্রোথ কোথায় হচ্ছে? সেবা বা এটা সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর এখানে গ্রোথ কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে, আর প্রাইমারি সেক্টরে গ্রোথ কিন্তু সবচেয়ে কম হচ্ছে, অ্যাকচুয়ালি ঋণাত্মক হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। নেক্সট, সেন্সাস অনুযায়ী কোন দশকে জনসংখ্যা সর্বাধিক বৃদ্ধি পায়? সেন্সাস অনুযায়ী কিন্তু জনসংখ্যা সর্বাধিক বৃদ্ধি পায় 1970-এর দশকে। 1970-এর দশকে সেন্সাস অনুযায়ী সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধি পায়। তো অ্যারাউন্ড এখানে, আচ্ছা জনসংখ্যা বৃদ্ধি পায় বলাটা ভুল হবে, কারণ এখানে জনসংখ্যা বৃদ্ধির হারটা
পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজের কথা জিজ্ঞাসা করা হচ্ছে, সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে 1970 সাল। 1970 সালে অ্যারাউন্ড আপনাদের 24% আমরা অ্যাকচুয়ালি মনে পড়ছে না, তবে এটা 24-25%-এর কাছাকাছি হবে। অ্যারাউন্ড এরকমই কিন্তু গ্রোথটা হয়েছিল। সবচেয়ে বেশি গ্রোথ আর সবচেয়ে কম গ্রোথ যদি বলা হয় তাহলে মাথায় রাখতে হবে 1911 থেকে 1921। 1911 থেকে 1921, এটা রিসেন্টলি ইউডিসির এক্সামে এসেছিলো এসআইসির। তো 1911 থেকে 1921 এখানে কিন্তু সবচেয়ে গ্রোথটা কম হয়, বলতে পারেন নেগেটিভ গ্রোথ হয়। নেগেটিভ গ্রোথ বলা বল, কিন্তু গ্রোথ সবচেয়ে কম হয়, অ্যারাউন্ড 0.31%-এর কাছাকাছি। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অলরেডি কিন্তু বহু পরীক্ষা জিজ্ঞাসা করা হচ্ছে, শুধুমাত্র ইউডিসির নয়, এসএসসির পরীক্ষাও কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করা হয়। কোন ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে? তো দেখুন, দুটো ধারা অনুযায়ী রিট জারি করা যেতে পারে, একটা আর্টিকেল 32 আর একটা আর্টিকেল 226। আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে, আর্টিকেল 226 অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে। এবারে হাইকোর্টের রিট জারি করার পাওয়ারটা কিন্তু সুপ্রিম কোর্টের থেকে অনেক বেশি, তার কারণ সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটের ব্যাপারেই রিট জারি করতে পারে, কিন্তু হাইকোর্ট ফান্ডামেন্টাল রাইট প্লাস লিগাল রাইট সমস্ত ব্যাপারেই কিন্তু রিট জারি করতে পারে। রিট কি আপনারা ফ্রিতে দেখে নেবেন, ইউটিউবে ফ্রি লেকচার রয়েছে, রিট বা এগিয়ে চলো সার্চ করবেন, 5টা রিট রয়েছে, হ্যাবিস কর্পাস, ম্যান্ডামাস, সার্চিওরারি, প্রোহিবিশন, কোয়ারেন্টো, প্রত্যেকটা আমি ডিটেলসে অ্যানালিসিস করেছি, প্রত্যেকটা সহজভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি। ওখান থেকে কিন্তু আপনারা রিটটা কনসেপ্ট ক্লিয়ার করে নেবেন, কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে ডিরেক্টলি কোশ্চেন চলে আসতে পারে, প্রিলিমসের জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট, কোন ধারা বলে আপনাকে গ্রেপ্তার করার পর আপনি চুপ থাকতে পারেন, বা পাওয়ার টু বি সাইলেন্ট বলতে পারেন, বা রাইট টু বি সাইলেন্ট, এইটাকে কোন ধারার দ্বারা বা কোন আর্টিকেলের দ্বারা আপনি কিন্তু এই পাওয়ারটা ভোগ করতে পারেন? তো কারেক্ট আনসার হবে আর্টিকেল 20। ধরুন আপনাকে পুলিশ ধরে নিয়ে গেল কোনো একটা কারণে, কোনো একটা ক্রাইমের ব্যাপারে, আপনি ধরুন সেই ক্রাইমটা করেননি, তো আপনার সামনে যদি কেউ ধরুন পুলিশ ধরুন আপনাকে প্রচণ্ড পিটাচ্ছে, প্রচণ্ড মারধর করছে, বন্দুক সামনে রেখেছে, যে আপনাকে বলা হচ্ছে স্বীকার করো, আপনি স্বীকার করে অবশ্যই নেবেন, কারণ পুলিশের মার চারটিখানে কথা নয়। তো এই কন্ডিশন যাতে না হয় সেই জন্য কিন্তু আমাদের যে কনস্টিটিউশন এবং এখানকার যে অ্যাক্ট রয়েছে, সংবিধানের যে ধারা রয়েছে, তাছাড়াও যে সেকশন রয়েছে, বিভিন্ন সেকশন রয়েছে আপনারা জানেন আইপিসির, তো সেই সমস্ত সেকশনের মধ্যে বলা হয়েছে যে আপনাকে যদি পুলিশ গ্রেপ্তার করে, আপনি কিন্তু পুলিশের কাছে কোনো জবাবদিহি নাও করতে পারেন, আপনি শুধুমাত্র আপনার উকিলের সাথে পরামর্শ করতে পারেন। তো এরকম কিন্তু বলা রয়েছে আমাদের বিভিন্ন রকম সেকশন আইপিসিতে বলা রয়েছে। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আর এটা আর্টিকেল 20-র মধ্যে পড়ে। এটা ইউএসের কাছ থেকে নেওয়া হয়েছে, ইউএসএতে ফিফথ অ্যামেন্ডমেন্টের মধ্যে পড়ে, ইউএসএতে ফিফথ অ্যামেন্ডমেন্টের মধ্যে পড়ে। আর এটা কিন্তু আপনাদের আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 20-তে পড়ে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, তো পরীক্ষা কিন্তু আসতে পারে। নেক্সট, কোরাম না হলে কে লোকসভা মুলতবি করতে পারে? তো কারেক্ট আনসার হবে স্পিকার। কিন্তু কোরাম কি আগে বলিনি, কোরাম কি, এটা লোকসভা, শুধুমাত্র লোকসভা নয়, লোকসভা রাজ্যসভা দুটোর ক্ষেত্রে প্রযোজ্য। তো ধরুন লোকসভা বা রাজ্যসভায় টোটাল 50 জন করে সদস্য আছে, তো 50 জনের যদি 1/10 সদস্য সেই লোকসভা বা রাজ্যসভাতে উপস্থিত থাকতে পারে, তবেই সেই লোকসভার কাজ এগোবে, তবেই সেই লোকসভা কিন্তু সমগ্র যে প্রসিডিওরগুলো সেগুলো মেনটেন করা হবে। তো এটা ডিসাইড করেন কে? এটা ডিসাইড করেন স্পিকার। যদি 1/10 কম লোক উপস্থিত থাকে তাহলে কিন্তু সেই লোকসভা সেখানে মুলতবি করে দেওয়া হয় বা অ্যাডজয়েন্ট করে দেওয়া হয়। তাহলে 5 জন যদি উপস্থিত না থাকে তাহলে কিন্তু সেই লোকসভা বা রাজ্যসভা সেটা তার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আর সেটা ডিসাইড কে করেন? সেটা ডিসাইড স্পিকার করেন, বা রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার যিনি প্রিসাইডিং অফিসার তিনিই কিন্তু করেন। রাজ্যসভার প্রিসাইডিং অফিসারকে ভাইস প্রেসিডেন্ট। নেক্সট দেখব, দলত্যাগ বিরোধী আইন কত সালে পাস হয়? তো কারেক্ট আনসার হবে 1985 সালে, অ্যান্টি ডিফেকশন ল। আমি ভিশন আইএএসের সোর্স থেকে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল রিসেন্টলি মোটামুটি সপ্তাহ 3-4 আগে কিন্তু ডিটেলস আলোচনা করেছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো 1985 সালে রাজীব গান্ধীর সময় 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 10th শিডিউলে এই যে দলত্যাগ বিরোধী আইন পাশ করা হয়। দলত্যাগ বিরোধী আইনের প্রত্যেকটা প্রভিশন কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি, অবশ্যই গিয়ে দেখে নেবেন। অ্যান্টি ডিফেকশন ল বা এগিয়ে চলো সার্চ করবেন, একেবারে ফার্স্ট ভিডিওতে পেয়ে যাবেন। আর অবশ্যই লেটেস্ট ভিডিও দেখবেন, আমার খুব ইম্পর্টেন্ট টপিকগুলোর ওপরে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3টে করে ভিডিও করে দেওয়া রয়েছে। তবে লেটেস্ট টপিকটা দেখবেন, কারণ ওই সমস্ত লেটেস্ট যে ভিডিওটা সেখানে কিন্তু আমি আপডেট করে দিয়ে থাকি। নেক্সট, রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র দেন? তো খুবই ইজি কোশ্চেন, রাষ্ট্রপতি কিন্তু উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন, আর উপরাষ্ট্রপতি কিন্তু এই রাষ্ট্রপতির কাছেই পদত্যাগপত্র দেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এগুলোই ছিল আজকের ইম্পর্টেন্ট সেট। আর আজকে একটু নয়েজের প্রবলেম হচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন। তো এখানে একটা
অনুষ্ঠান হচ্ছে বছর ক্রিয়ার। তো যাই হোক, এই ছিল আপনাদের আজকের ইম্পর্টেন্সের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।